প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকে অ্যাপ্লিকেশন অফ হাইড্রোজেন বন্ড নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের হাইড্রোজেন বন্ডের দুটো ক্লাস ছিল, আজকে নিয়ে আমাদের হাইড্রোজেন বন্ডের এটা তৃতীয় পর্ব। তো আলোচনা শুরু করার আগে বরাবরের মতো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি প্রেস করে দাও, যেন ভবিষ্যতে আমার ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশনে চলে যায়। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। তো আমাদের আজকের আলোচনাতে দেখো, অ্যাপ্লিকেশন অফ হাইড্রোজেন বন্ডে আমরা আলোচনা করব পানির ব্যতিক্রমী আচরণ নিয়ে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমাদের, পানির ব্যতিক্রমী আচরণ। তো পানির ব্যতিক্রমী আচরণটা কি সেটা একটু খেয়াল করো। তো আমরা প্রথমেই দেখব যে আমরা জানি, তোমরা সবাই জানো যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ঠিক আছে, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব হলো সর্বাধিক। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমি কোনো একটা পানিকে রাখি, ঠিক আছে, H2O, এটার ঘনত্ব হয় সর্বোচ্চ। এর থেকে আর বেশি ঘনত্ব হতে পারে না। এবং এখানে আমরা ঘনত্ব পরিমাপ করে দেখি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব হয় কি সর্বাধিক। এখন দেখো, আমরা চার্লসের সূত্র অনুসারে কি জানি? চার্লসের সূত্রটা হলো আয়তন এবং তাপমাত্রা পরস্পরের সমানুপাতিক। অর্থাৎ তাপমাত্রা যদি তুমি বাড়াও তাহলে আয়তনটা বাড়বে, আর তাপমাত্রা যদি তুমি কমাও তাহলে আয়তনটা কি কমবে। তাহলে এখন দেখো, পানিটা তো আছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরে যদি তুমি তাপমাত্রা বাড়াও, ঠিক আছে, তাপমাত্রা বাড়াও, তাহলে এখানে আয়তনটা কিন্তু ঠিকই বাড়বে। এবং দেখবা যে তাপমাত্রা বাড়াতে আমরা যদি তাপমাত্রা যদি আমরা 100 ডিগ্রি সেলসিয়াস করে ফেলি, ঠিক আছে, তো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পানিটা থাকবে, ঠিক আছে, এই পানিতে আয়তন কি হয়? সর্বোচ্চ হয়। এবং সকল যে বন্ধনগুলো থাকে, ইন্টারমলিকুলার যে বন্ধনগুলো থাকে, সে বন্ধনগুলো সব বিচ্ছিন্ন হয়ে যায়। তো বিচ্ছিন্ন হয়ে পানিটা কিসে রূপান্তরিত হয়ে যায়? গ্যাসেজ অবস্থায় রূপান্তরিত হয়ে যায়। কি ঠিক আছে? তাহলে এখানে আমাদের তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে কি কি ঘটনা ঘটে? আয়তনটা বাড়ে, ঠিক আছে, এবং পাশাপাশি তার যে ঘনত্ব, এই ঘনত্বের মানটাও কিন্তু কি হতে থাকে? হ্রাস পেতে থাকে। তো বুঝতে পারছো ব্যাপার? ওকে। কিন্তু আমাদের দেখো উল্টা দিকে একটা প্রবলেম হয়। উল্টো দিকে প্রবলেমটা কোথায় হয় দেখো, তাপমাত্রা যদি আমরা এখানে কমাই, তাহলে চার্লসের সূত্র অনুসারে কি হওয়ার কথা ছিল? আয়তন কমার কথা ছিল। বুঝতে পারছো ব্যাপার? কিন্তু তাপমাত্রা কমালে এখানে কিন্তু ঠিকই আয়তনটা না কমে আয়তনটা কি হয়? বেড়ে যায়। এটাই হলো যে আমাদের মূল প্রবলেম। বুঝতে পারছো? এই যে ব্যতিক্রমী আচরণ, এই ব্যতিক্রমটাই হলো আমাদের এখানে। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে যখন আমরা তাপমাত্রাটা কমাবো, তাপমাত্রা কমালে আমাদের চার্লসের সূত্র অনুসারে আয়তনটা কমার কথা, কিন্তু আয়তনটা না কমে আয়তনটা কি হয়ে যাচ্ছে? বৃদ্ধি পেয়ে যাচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা? তো এখানে আমাদের কি হচ্ছে দেখো, আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমায় যখন আমরা কত ডিগ্রিতে নিয়ে আসবো? 0 ডিগ্রিতে নিয়ে আসবো। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন পানিটা থাকবে, এটা থাকবে কি অবস্থায়? কঠিন অবস্থায় আর কি, যেটাকে আমরা বরফ বলে থাকি। তো এই অবস্থায় আমাদের কি হচ্ছে? আয়তনটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আর আয়তন বৃদ্ধি পাওয়া মানে কি? আমাদের ঘনত্বটা কমে যাওয়া। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এই যে আমাদের যে প্রবলেম, তাপমাত্রা বাড়ালে আয়তনটা হলো যে কি, তাপমাত্রা কমালে আয়তনটা না কমে আয়তনটা বৃদ্ধি পেয়ে যায় এবং ঘনত্বটা কি হয়ে যায়? কমে যায়। এটাই হলো পানির ব্যতিক্রমী আচরণ। এই আচরণটা ব্যাখ্যা করা যায় আমাদের বিভিন্ন উপায়ে। তো সেক্ষেত্রে ঘটনাটা কি আমরা সেটা দেখি। দেখো, প্রবলেমটা হলো পানির বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে। কিরকম স্ট্রাকচার আছে? পানি টেট্রাহেড্রাল গঠন করতে পারে। টেট্রাহেড্রাল গঠনে আমরা পাই। পানির আমরা হলো যে কি বাটারফ্লাই গঠন পাই, ঠিক আছে। আবার পানির জিগজ্যাগ গঠন পাই, ঠিক আছে। আবার পানির কৌণিক গঠন পাই। কৌণিক জাস্ট একটা অ্যাটম
হিসেবে সে যেভাবে থাকে আর কি, ঠিক আছে। আচ্ছা, এই কৌণিকটাকে আলাদাভাবে না লেখলেও হয়, বাট তারপর লিখে ফেললাম, সমস্যা নেই। তাহলে পানির বিভিন্ন ধরনের আমরা স্ট্রাকচার পেয়ে থাকি, ঠিক আছে। টেট্রাহেড্রাল, বাটারফ্লাই, জিগজ্যাগ, আর হলো যে কি আমাদের কৌণিক, বিভিন্ন টাইপের আমরা স্ট্রাকচার পেয়ে থাকি। তো দেখো, যখন আমাদের পানিটা কঠিন বা বরফ অবস্থায় থাকে, যখন আমাদের পানিটা কঠিন অবস্থায় বা বরফ অবস্থায় থাকে, এই অবস্থায় পানিতে আমাদের টেট্রাহেড্রাল গঠন হয়, টেট্রাহেড্রাল গঠন থাকে, অথবা এখানে আমরা বাটারফ্লাই গঠনও ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে। বাটারফ্লাই গঠনে থাকে পানির অণুগুলা। এখানে কি হয়, একটা পানির অণু 4টা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে আরো 4 অণু পানির সাথে যুক্ত থাকে। বুঝতে পারছো ব্যাপারটা? এখানে একটা পানির অণু 4টি পানির অণুর সাথে যুক্ত থাকে, 4টি পানির সাথে কি থাকে, যুক্ত থাকে। বুঝতে পারছো ব্যাপার? আর যখন এটা 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হয়ে যায়, তখন কিন্তু এই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর গঠনটা হয়ে যায় কিন্তু জিগজ্যাগ গঠনে রূপান্তরিত হয়ে যায়। বুঝতে পারছো? জেড আকৃতির গঠন আমরা যখন স্ট্রাকচারটা আঁকবো তখন তোমরা ফিল করতে পারবা, ঠিক আছে। তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির গঠনটা কি হয়ে যাচ্ছে, জিগজ্যাগ আকৃতিতে হয়ে যাচ্ছে। এরপরে যখন তুমি তাপমাত্রা আরো বাড়াবা, তাহলে তাপমাত্রা বাড়ালে কি হবে, এখানে কিন্তু একটা পানির সাথে 2টা পানি যুক্ত থাকে, 2টি পানি যুক্ত থাকে, ঠিক আছে। আবার দেখো, যখন তুমি তাপমাত্রা 100 ডিগ্রিতে চলে যাবে, তোমার এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হয় কি, এখানে পানির আকৃতিটা কৌণিক হয়ে যায়, সে একটা সিঙ্গেল ইউনিট থাকে, এখানে কোনো এইচ বন্ড থাকে না, এখানে কোনো এইচ বন্ড থাকে না। দেখো, তুমি যদি বন্ডের কথা একটু চিন্তা করো, তাহলে দেখবে তোমার কাছে মনে হবে না যে এখানে কোনো ব্যতিক্রমিতা আছে। যেমন দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফের মধ্যে থাকে 4টা হাইড্রোজেন বন্ড, একটা পানির সাথে 4টা হাইড্রোজেন বন্ড থাকে। তুমি তাপমাত্রা বাড়াইছো, 0 থেকে 4-এ নিছো, তাপমাত্রা বাড়াইছো, বন্ধন ব্রেক হয়ে গেছে, 2টা বন্ধন ভেঙে গেছে, আর বাকি 2টা রয়ে গেছে। সেই বাকি 2টা মিলে সেখানে কি গঠন তৈরি করছে, জিগজ্যাগ স্ট্রাকচার তৈরি করছে। পরবর্তীতে তুমি তাপমাত্রা আরো বাড়াইছো, সেই যে 2টা বন্ধন ছিল, সেই 2টা বন্ধনটাও কি হয়ে গেছে, ব্রেক হয়ে গেছে। সেই 2টা বন্ধন ব্রেক হইয়া এখন আর কোনো কি নাই, হাইড্রোজেন বন্ড নাই। বুঝতে পারছো ব্যাপারটা? এটা হলো যে তুমি যদি হাইড্রোজেন বন্ড দিয়ে তুমি চিন্তা করো, তাহলে দেখবা ব্যাপারটার মধ্যে কোনো ব্যতিক্রমিতা পাবা না, ঠিক আছে। কিন্তু যখন তুমি এই স্ট্রাকচারগুলো অ্যানালাইসিস করবা, যে কেন এখানে ঘনত্বটা তোমার হলো যে কি, মানে জিগজ্যাগ স্ট্রাকচারটা কি, আর হলো যে কি আমাদের টেট্রাহেড্রাল বা বাটারফ্লাই স্ট্রাকচারটা কি, স্ট্রাকচারটা যখন আমরা অ্যানালাইসিস করব, তখন আমরা ঠিকই এর মধ্যে ব্যতিক্রমিতা খুঁজে পাবো। তো চলো আমরা সেই স্ট্রাকচারগুলো একটু দেখি, যে আসলে কিভাবে পানিগুলো, মানে বরফের মধ্যে পানিগুলো অবস্থান করে। তাহলে আমরা প্রথমেই যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো টেট্রাহেড্রাল বা বাটারফ্লাই স্ট্রাকচার। তাহলে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। দেখো, আমরা প্রথমে টেট্রাহেড্রাল স্ট্রাকচারটা একটু দেখি, মানে চতুস্তলকীয় গঠন। তাহলে পানির অণু কি হবে, দেখো আমরা একটা কাজ করি, অক্সিজেনকে চতুস্তলকীয় ভাবে আগে একটু দিয়ে নেই, ঠিক আছে। দেন হলো যে এই হলো যে অক্সিজেন, ওকে। আর আমরা এখানে পানির অণুটাকে এভাবে আঁকি, এই হলো অক্সিজেন, দেন এই হলো হাইড্রোজেন, দেন এই হলো হাইড্রোজেন, ওকে। আচ্ছা, এবার আমরা একটা কাজ করি, সেটা হলো এটা হলো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, ওকে। আর এখানে পানির অণুতে তো এখানে আরো হাইড্রোজেন আছে, এখানে আমাদের পানিতে 2টা হাইড্রোজেন আছে, এখানে পানিতে 2টা হাইড্রোজেন আছে, এখানে পানিতে 2টা হাইড্রোজেন আছে, ওকে। তাহলে এখন এই যে লাল কালারের যে আমি হাইড্রোজেন বন্ডটা দেখালাম, এই হাইড্রোজেন বন্ডটা তোমরা একটু খেয়াল করার চেষ্টা করো। এখানে কি হচ্ছে, যে এই যে মাঝখানের যে হাইড্রোজেন বন্ড, এটা কি করতেছে, এই হাইড্রোজেনের সাথে এই পানির অণুর সাথে এই একটা হাইড্রোজেন বন্ড, ঠিক আছে। আবার এই হাইড্রোজেনের সাথে ওর একটা কি বন্ড আছে, দেখো হাইড্রোজেন বন্ড আছে। আবার এই অক্সিজেনের সাথে এই হাইড্রোজেনের অন্য আরেকটা পানির হাইড্রোজেনের একটা কি বন্ধন আছে, হাইড্রোজেন বন্ড আছে। আবার এই একটা কি আছে, হাইড্রোজেন বন্ড আছে। বুঝতে পারছো ব্যাপারটা? এটা হলো আমাদের কি টেট্রাহেড্রাল স্ট্রাকচার। এখন এই যে টেট্রাহেড্রাল স্ট্রাকচারের প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো এই যে একটা পানির অণু, সে 4টা পানির অণুকে যখন ধরে রাখছে, তখন এই পানি অণুগুলোর মাঝখানে দেখো আমাদের এই যে ফাঁকা জায়গাগুলো রয়ে গেছে। বুঝতে পারছো? এই যে এখানে বিশাল বিশাল কি রয়ে গেছে, আমাদের
ফাঁকা জায়গাগুলো রয়ে গেছে। তার মানে অল্প সংখ্যক পানির জন্য বেশি সংখ্যক জায়গা লাগে এখানে, ঠিক আছে। এখানে যেই কয়টা পানির অণু আছে, যে 5টা পানির অণু যে ভলিউমটা এখানে দখল করে রাখছে, এই ভলিউমটা আসলে অনেক বেশি একটা ভলিউম দখল করে রাখছে। বুঝতে পারছো এটা কিসের জন্য? এটা হলো টেট্রাহেড্রাল স্ট্রাকচার জনিত প্রবলেম, ঠিক আছে। অর্থাৎ বরফ যখন থাকে তখন এই বরফের পানির অণুগুলোর মাঝখানে এই বিশেষ বিশেষ কি থাকে, ফাঁকা জায়গাগুলো থাকে। এই কারণে বরফের আয়তনটা কি হয়ে যাচ্ছে, বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এই কারণে এখানে আমার তাপমাত্রার সাথে আয়তনের যে চার্লসের সূত্র, সেই চার্লসের সূত্রটা কিন্তু আমাদের এখানে প্রযোজ্য হয় না। অর্থাৎ এই যে আমাদের এখানে তাপমাত্রা আমাদের কমাইলে যে আয়তনটা কমার কথা ছিল, মানে জিগজ্যাগ স্ট্রাকচারে সমসংখ্যক পানি, মানে 5টা পানির অণু জিগজ্যাগ স্ট্রাকচারে যে সংখ্যক আয়তন দখল করবে, 5টা পানির অণু হলো যে কি তোমার টেট্রাহেড্রাল স্ট্রাকচারে বেশি সংখ্যক আয়তন দখল করবে। কি ব্যাপারটা ক্লিয়ার? এখন ক্লিয়ার না হলেও আরো ক্লিয়ার হবা, ঠিক আছে। তাহলে দেখো আমরা বাটারফ্লাই স্ট্রাকচারটা একটু আঁকি, সেখানেও দেখবা সেম কেস। সেখানে ধরো আমি এটা হলো যে আমাদের টেট্রাহেড্রাল গঠন, টেট্রাহেড্রাল গঠন, ঠিক আছে। এবার আমরা বাটারফ্লাই গঠনটাতে আসি। ধরো বাটারফ্লাইতে আমরা এখানে একটা কাজ করি, এই হলো অক্সিজেন হাইড্রোজেন দিয়ে দিলাম, ঠিক আছে। এইটাকে কেন্দ্র করে বাদবাকিগুলো আমরা একটু আঁকার চেষ্টা করব। তখন কি হচ্ছে দেখো, এটাকে কেন্দ্র করে আমি এখানে একটা অক্সিজেন দিয়ে দিলাম, দেন হলো যে এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এখানে অক্সিজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এখানে পানি, অক্সিজেন, হাইড্রোজেন, এখানে অক্সিজেন, সরি, এখানে হবে আমাদের হাইড্রোজেন, অক্সিজেন, দেন হাইড্রোজেন, এখানে আরেকটা পানির অণু আঁকবো, অক্সিজেন, এই হলো হাইড্রোজেন, এই হলো হাইড্রোজেন। এভাবে দেখো আমি তো এটা আরও আঁকতে পারি, এটাকে বলা হয় বাটারফ্লাই গঠন, কি ঠিক আছে। তাহলে এখন এখানে একটু খেয়াল করে দেখো, এখানেও কিন্তু আমাদের একটা পানির অণু দেখো 4টা হাইড্রোজেন বন্ধন গঠন করছে, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন বন্ড, এই একটা হাইড্রোজেন বন্ড, এই একটা হাইড্রোজেন বন্ড। তার মানে একটা পানির অণু 4টা পানির অণুকে আটকাই ধরছে, ঠিক আছে। এখানেও সেম কেস, একটা পানির অণু 4টা পানির অণুকে আটকাই ধরছে। যখন একটা পানির অণু 4টা পানির অণুকে আটকাই ধরবে, তখন এখানে 4টা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে 1 2 3 4, ঠিক আছে, এই 4টা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে এর মাঝখানে দেখো বিশাল বিশাল জায়গা ফাঁকা পড়ে আছে, বিশাল বিশাল জায়গা এখানে কি হয়ে রয়েছে, ফাঁকা পড়ে রয়েছে। দেখছো ব্যাপারটা? এই যে আমি গোল চিহ্ন দিয়ে দেখালাম, এগুলো হলো কি বিশাল জায়গা ফাঁকা দখল করে আছে পানির অণুগুলা। ওকে, তাহলে যেহেতু পানির অণুগুলা এই বিশাল জায়গা দখল করে ফেলাইছে, তাই অল্প সংখ্যক পানির অণুর জন্য আয়তনটা কি হয়ে যায়, বেশি হয়ে যায়। এই কারণে বরফের আয়তনটা বেশি হয়। বুঝতে পারছো? মানে সমসংখ্যক পানির তুলনায় সমসংখ্যক বরফ বেশি আয়তন দখল করে রাখে এই টেট্রাহেড্রাল গঠন এবং এই বাটারফ্লাই গঠনের জন্য এখানে আমাদের বেশি সংখ্যক আয়তন দখল হয়ে থাকে। ওকে, এবার দেখো আমরা এখানে কি বলছিলাম, যে যখন আমাদের তাপমাত্রা বাড়ানো হবে, মানে তাপমাত্রা যখন আমি 0 ডিগ্রি থেকে যখন 4 ডিগ্রিতে যাব, তাহলে আমার তাপমাত্রা কি হয়ে যাচ্ছে, বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এখন তাপমাত্রা বাড়ালে এখানে কি হচ্ছে দেখো, এখানে আমাদের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। টেট্রাহেড্রাল এবং বাটারফ্লাই স্ট্রাকচারটা জিগজ্যাগ স্ট্রাকচারে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে এখন জিগজ্যাগ স্ট্রাকচারটা কি সেটা একটু দেখো, তাইলে তোমাদের বুঝতে সুবিধা হবে। জিগজ্যাগ স্ট্রাকচারটা হলো এরকম, ধরো তাপমাত্রা বাড়ালে এখানে আমাদের যেহেতু প্রত্যেকটা পানির অণু 4টা হাইড্রোজেন বন্ধন গঠন করছে, এখানে কিন্তু প্রত্যেকটা হাইড্রোজেন পানির অণু 2টা স্ট্রাকচার গঠন করবে, মানে 2টা হাইড্রোজেন বন্ড গঠন করবে। দেখো ব্যাপারটা খেয়াল করে, এখানে এই হলো হাইড্রোজেন, ও কি করবে, আরেকটা পানির অণুর সাথে যুক্ত হবে, পানির অণুর অক্সিজেনের সাথে যুক্ত হবে। দেন এখানে একটা পানির অণুর অক্সিজেনের সাথে যুক্ত হবে। এই হলো হাইড্রোজেন, এই হলো হাইড্রোজেন, ঠিক আছে। আবার দেখো আমাদের এই হলো আমাদের জিগজ্যাগ স্ট্রাকচার, এই হলো হাইড্রোজেন, এই হলো পানি। দেন হলো যে আমার কালারগুলো একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, কালার আমি চেঞ্জ করলাম না। অক্সিজেন, এই হলো হাইড্রোজেন,
এই হলো হাইড্রোজেন, এটাকে বলা হয় জিগজ্যাগ স্ট্রাকচার। বুঝতে পারছো ব্যাপারটা? এটাকে বলা হয় কি জিগজ্যাগ স্ট্রাকচার। তো এখন এখানে কি হচ্ছে দেখো, এখানে কিন্তু এখানে 5টা পানির অণু যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা দখল করে আছে, এখানে কিন্তু সেই প্রবলেমটা নাই। বুঝতে পারছো ব্যাপারটা? এই যে এখানে দেখো, এই যে 4টার মধ্যে এই যে 4টা পানির অণু যে নিজে যে জায়গা দখল করছে তা তো করছে, মাঝখানে একটা বিশাল ফাঁকা জায়গা আছে, এখানে কিন্তু সেই প্রবলেমটা নাই। বুঝতে পারছো ব্যাপারটা? তাইলে এখানে কি হচ্ছে দেখো, এখানে কিন্তু একটা পানির অণু, দেখো এই যে এই একটা পানির অণু কি করতেছে, এই একটা হাইড্রোজেন বন্ড, এই একটা হাইড্রোজেন বন্ড, মাত্র 2টা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত আছে। এটা হলো জিগজ্যাগ স্ট্রাকচার, এটা হলো জিগজ্যাগ স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কিন্তু 2টা হাইড্রোজেন বন্ধন অলরেডি ব্রেক হয়ে গেছে। তাহলে 2টা হাইড্রোজেন বন্ড ব্রেক হয়ে যাওয়ার কারণে, মাঝখানে ফাঁকা জায়গাগুলো না থাকার কারণে এদের কি হয়েছে, যে হলো যে কি যাদের এদের যে আয়তনটা কমে গেছে। তার মানে পানির আয়তন কম, কার তুলনায়? বরফের তুলনায়। সমপরিমাণ বরফের তুলনায় পানির আয়তন কম, এটা আমরা ব্যাখ্যা করতে পারি বাটারফ্লাই গঠন আর হলো যে জিগজ্যাগ গঠনের দ্বারা। এরপরে যখন এটা হলো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই প্রথমটা ছিল আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই 2টা ঘটনা ঘটে, 2টার যে কোনো একটা ঘটনা দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারবা। তাপমাত্রা বাড়ে যখন 4 ডিগ্রি সেলসিয়াস করা হয়েছে, এই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ঘটনাটা থাকে। এই যে গঠনটা, এই যে জিগজ্যাগ স্ট্রাকচারটা একেবারে 4 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে, সরি এটা হলো যে কি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কিন্তু পানির 2টা গঠন আছে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি কঠিনও হতে পারে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি তরলও হতে পারে। তরল মানে পানিটা পানির মতোই থাকতে পারে, আর কঠিন অবস্থায় এটা কি থাকতে পারে, বরফ থাকতে পারে। তো 0 ডিগ্রি থেকে শুরু করে একেবারে 99.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত পানির গঠনটা কিন্তু কিসে থাকে, জিগজ্যাগ স্ট্রাকচারে থাকে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 99.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত পানির গঠনটা থাকে কিসে, আমাদের জিগজ্যাগ স্ট্রাকচারে থাকে। যখন পানির তাপমাত্রাটা 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, তখন কি হয়, এই যে জিগজ্যাগের যে 2টা বন্ধন আছে, হাইড্রোজেন বন্ধন আছে, এই হাইড্রোজেন বন্ধনগুলোও তখন ভেঙে যায়। তখন আমাদের কি হয়, তখন তাদের মধ্যে শুধুমাত্র ভ্যান ডার ওয়ালস ফোর্সটা কাজ করে, অনলি ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করে। তখন আর সেখানে কোনো কি থাকে না, হাইড্রোজেন বন্ড থাকে না, তখন অণুগুলো সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়। তাহলে যখন অণুগুলো সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তার স্ট্রাকচারটা হয়ে যায় শুধুমাত্র পানির যে গঠনটা থাকে কৌণিক, এই কৌণিক স্ট্রাকচারে থাকে। বুঝতে পারছো? এটা হলো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন গ্যাসীয় অবস্থায় থাকে, সেই ফরমেশনে এবার শুধুমাত্র কি থাকে, কৌণিক অবস্থায় থাকে, এবং এখানে কোনো এইচ বন্ড থাকে না, এইচ বন্ড নেই। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে আমি আরেকবার রিভিশন দেই তোমাদেরকে, একটু বলো, শোনো, যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন পানিটা কঠিন অবস্থায় থাকে, তখন তার গঠনটা হয় টেট্রাহেড্রাল অথবা হলো যে কি বাটারফ্লাই, 2টার যে কোনো একটা ঘটনা দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারবা। ওকে, যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি যখন তুমি তাপ দেবা, তাপ বৃদ্ধির সাথে সাথে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি পানির আরেকটা ফরমেশন পাবা, সেটা হলো কি পানি তরল অবস্থায় থাকবে। ওই অবস্থায় এই বাটারফ্লাই গঠনের হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে যায়, হাইড্রোজেন বন্ধন 2টা হাইড্রোজেন বন্ধন ভেঙে যায়, 2টা হাইড্রোজেন বন্ধন ভেঙে যাইয়া সেটা জিগজ্যাগ স্ট্রাকচারে হয়ে যায়। এখন জিগজ্যাগ স্ট্রাকচারে হাইড্রোজেন বন্ধন আছে কয়টা, 2টা। ওকে, এই জিগজ্যাগ স্ট্রাকচারের হাইড্রোজেন বন্ধনগুলোকে ভাঙতে গেলে তোমার তাপমাত্রা 0 থেকে কত ডিগ্রি পর্যন্ত নিতে হবে, 99.9 ডিগ্রি পর্যন্ত এটা জিগজ্যাগেই থাকবে। এরপর যখন তাপমাত্রা হঠাৎ করে 100 হয়ে যাবে, তখন এই জিগজ্যাগের মধ্যে যে হাইড্রোজেন বন্ডগুলো আছে, এই হাইড্রোজেন বন্ড সমস্ত হাইড্রোজেন বন্ড ভেঙে যাবে, ভেঙে যেয়ে সেটা কি একক পরমাণুতে রূপান্তরিত হয়ে যাবে। মানে সেখানে শুধুমাত্র অনলি পানি থাকবে, যেখানে একটা পানির সাথে আরেকটা পানি শুধুমাত্র দুর্বল ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করবে, তাই তাদের ভৌত অবস্থাটা কি হয়ে যাবে, গ্যাসীয় হয়ে যাবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছো। তার মানে এই যে এখানে পানির যে ব্যতিক্রমী আচরণ, এই ব্যতিক্রমী আচরণের কারণটা হলো, মানে এখানে কেন 4 ডিগ্রি থেকে 100 ডিগ্রি আসার সময় কেন আমাদের এই চার্লসের সূত্রটা মেনে চলে নাই, এর কারণটা হলো শুধুমাত্র তার গঠন। ঠিক আছে, জিগজ্যাগ আর হলো টেট্রাহেড্রাল। জিগজ্যাগ স্ট্রাকচারে সমপরিমাণ পানি যে আয়তনটা দখল করে রাখবে, টেট্রাহেড্রাল গঠনে সেই সমপরিমাণ পানি তার থেকে বেশি আয়তন দখল করে রাখবে। বুঝতে পারছো ব্যাপারটা? ঠিক এই কারণেই বরফ পানিতে ভাসে, ঠিক সেম কারণে বরফ পানিতে ভাসে। এর কারণ কি বলো, সমপরিমাণ বরফ টেট্রাহেড্রাল স্ট্রাকচারের কারণে সে বেশি পরিমাণে আয়তন দখল করে,
আর সমপরিমাণ পানির আয়তন কি হয়, কম হয়। তাহলে আমরা জানি কি যার আয়তন বেশি সেটাই হলো যে কি ভাসে দ্রাবকের মধ্যে। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে বরফ পানিতে ভাসার কারণটা হলো এই স্ট্রাকচার। তো এই যে পানির ব্যতিক্রমী আচরণ, এই আচরণটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে ওকে। তো আমরা অ্যাসিডের তীব্রতা নির্ণয় করতে পারি। অ্যাসিডের তীব্রতা যেমন আমরা সাধারণত ধরো আমি 3টে অ্যাসিড বলি, একটা হলো COOH, OH, তারপর হলো কি COOH, OH, আরেকটা দিলাম আমি COOH, OH, OH। ঠিক আছে? তো এখানে আমাদের হলো যে এটা হলো অর্থো হাইড্রোক্সি বেঞ্জোইক অ্যাসিড, অর্থো হাইড্রোক্সি বেঞ্জোইক অ্যাসিড। এটা হলো প্যারা হাইড্রোক্সি বেঞ্জোইক অ্যাসিড। আর এটা হলো যে কি আমাদের এটা হলো যে 2 আর এটা হলো 2 3 4 5 6 2 6 ডাইহাইড্রোক্সি বেঞ্জোইক অ্যাসিড। এদের তীব্রতা সম্পর্কে আমরা একটু জানবো, এই অ্যাসিডগুলোর তীব্রতা সম্পর্কে আমরা একটু জানবো। 3টা অ্যাসিড, এর তীব্রতা আমরা কিভাবে ব্যাখ্যা করব। দেখো অ্যাসিডের তীব্রতাটা ডিপেন্ড করবে কিসের উপরে। দেখো অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন আয়ন যদি বের হয়, মানে H+ আয়ন যদি বের হয়, তাইলে আমরা এখানে পাবো অনুবন্ধী ক্ষার। মনে রাখবা এই ইনফরমেশনটুকু আমরা সেকেন্ড পার্টের প্রথম অধ্যায়ে যাই আলোচনা করব। অ্যাসিড এবং ক্ষার এর আলোচনায় আমরা পাবো। ঠিক আছে? অ্যাসিড থেকে হাইড্রোজেন বের হলে কি পাওয়া যায়, অনুবন্ধী ক্ষার। আর ক্ষার যদি একটা হাইড্রোজেন গ্রহণ করে তখন সে হয়ে যাবে অনুবন্ধী অ্যাসিড। তো মনে রাখবা অ্যাসিড থেকে যখন হাইড্রোজেন আয়নটা বের হবে, বের হওয়ার পরে যে অনুবন্ধী ক্ষার তৈরি হবে, এই অনুবন্ধী ক্ষারের স্থায়িত্ব যত বেশি, স্থায়িত্ব বেশি হলে অ্যাসিডের তীব্রতা বেশি হয়। বেশি হলে অ্যাসিডের তীব্রতা বেশি হয়। ঠিক আছে? এই ইনফরমেশনটুকু তোমার মাথায় রাখতে হবে। অনুবন্ধী ক্ষারের স্থায়িত্ব যত বেশি হবে অ্যাসিডের তীব্রতাটাও তত কি হবে, বেশি হবে। তো এখন আমরা এখানে এদের থেকে আমরা হাইড্রোজেন আয়নটা বের করব। অ্যাসিড থেকে হাইড্রোজেন আয়ন বের করার পরে প্রত্যেকটার অনুবন্ধী যে ক্ষার তৈরি হবে সে অনুবন্ধী ক্ষারের স্ট্রাকচারটা আমরা একটু দেখব। তাহলে আসো আমরা প্রথমটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমটা হলো কি অর্থো হাইড্রোক্সি বেঞ্জোইক অ্যাসিড। এটাকে তোমরা স্যালিসাইলিক অ্যাসিড নামে চেনো। এটার আরেকটা নাম হলো কি স্যালিসাইলিক অ্যাসিড। তো এটা কিভাবে হবে দেখো। তো এখান থেকে যদি আমাদের একটা কি বের হয়ে যায়, মানে হাইড্রোজেন বের হয়ে যায়, অ্যাসিড থেকে যদি হাইড্রোজেনটা বের হয়ে যায় তাহলে কি থাকতেছে, C+O থাকতেছে। ঠিক আছে? তাহলে এখন এখান থেকে দেখো, এখানে আমি লিখলাম C, দেন হলো যে কি আমরা এখানে অক্সিজেন মাইনাস দিলাম, ডাবল বন্ড অক্সিজেন দিলাম, আর এখানে তো আমাদের OH আছেই। তাইলে এখন এখানে একটু খেয়াল করে দেখো তো, এখানে আমাদের এটা হলো যে কি আয়ন, আর এখানে কিন্তু ডাইপোল, এখানে কিন্তু ডাইপোল তৈরি হইতেছে। এটা হলো যে নেগেটিভ আর এটা হলো যে কি পজিটিভ। তাহলে এটা হলো কি আয়ন ডাইপোলের একটা হাইড্রোজেন বন্ড হইতেছে কিনা দেখো তো। বুঝতে পারছো ব্যাপারটা? তাইলে এই যে কনজুগেট বেজ, ঠিক আছে, এই যে অ্যাসিড থেকে যে আমাদের অনুবন্ধী ক্ষার তৈরি হয়েছে, এই অনুবন্ধী ক্ষারটা কিন্তু এখানে কি হয়েছে, অন্ত আণবিক হাইড্রোজেন বন্ড তৈরি করছে। এটা কিন্তু অন্ত আণবিক হাইড্রোজেন বন্ড। আমি আগের ক্লাসে অবশ্যই অন্ত আণবিক এবং আন্ত আণবিক হাইড্রোজেন বন্ড পড়াইছি, এটা একটু দেখে নাও, যদি মনে না পড়ে সেখানে চলে যাও। তাইলে এটা হলো যে কি আমাদের অনুবন্ধী ক্ষার অন্ত আণবিক হাইড্রোজেন বন্ডের মাধ্যমে। অন্ত আণবিক আর আন্ত আণবিকের মধ্যে অন্ত আণবিকের হলো যে কি স্থায়িত্ব বেশি হয়। ঠিক আছে? তার মানে এখানে যে অনুবন্ধী ক্ষারটা তৈরি হয়েছে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ডের মাধ্যমে, এর স্থায়িত্বটা বেশি হয়। অন্ত আণবিক H বন্ড এর স্থায়িত্বটা কি হয়, বেশি হয়। বুঝতে পারছো ব্যাপার? ওকে, এবার আমরা আসি প্যারা হাইড্রোক্সির ক্ষেত্রে। দেখো এখানে কি হয়, দেখো এখানে কিন্তু অন্ত আণবিক হাইড্রোজেন বন্ড তৈরি হয় না, এখানে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ড তৈরি হয়। ঠিক আছে? অর্থাৎ এখানে C+O আর এখানে অক্সিজেন মাইনাস আর এটা হলো OH। তো এখন এখানে প্রবলেমটা হইলো কোথায় দেখো, এখানে যদি আমি এটাকে লিখি, এটা পোলার প্রান্ত, এখানে কিন্তু অন্ত আণবিক হাইড্রোজেন বন্ড তৈরি হবে না,
কারণ এই যে তোমার অক্সিজেন আয়নটা আছে আর এখানে যে পোলার হাইড্রোজেন অংশটা আছে, এটা 1 নম্বর কার্বন আর 4 নম্বর কার্বনে আছে। তো 1 নম্বর কার্বন আর 4 নম্বর কার্বনের মধ্যে অবস্থানগত দূরত্ব অনেক বেশি, অনেক বেশি হওয়ার কারণে এখান থেকে এই পর্যন্ত আইসা এই অ্যাট্রাকশন বলটা কাজ করবে না। যেহেতু এই অ্যাট্রাকশন বলটা কাজ করবে না, ফলে আমাদের এখানে কি হচ্ছে না, অন্ত আণবিক হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে না। তাহলে এটা তৈরি করতেছে কি, এটা আন্ত আণবিক হাইড্রোজেন বন্ড তৈরি করবে, আন্ত আণবিক এইচ বন্ড। অর্থাৎ এরকম যদি তুমি আরেকটা অণু নাও, ধরো এটার উপরে এরকম আরেকটা অণু নিছো, তখন এই OH এর সাথে হাইড্রোজেন বন্ড গঠন করতে পারবে। কি বুঝতে পারছো ব্যাপার? ওকে, তাহলে এখানে যেহেতু অন্ত আণবিক হাইড্রোজেন বন্ড হচ্ছে না, সুতরাং এই দুইটার মধ্যে মানে এই দুইটা অ্যাসিডের মধ্যে স্যালিসাইলিক অ্যাসিডের তীব্রতা বেশি, ওর তীব্রতাটা কিন্তু বেশি, যেহেতু এর স্থায়িত্ব বেশি, এর স্থায়িত্ব কি বেশি। কি বুঝতে পারতেছো ব্যাপারটা? আচ্ছা, আসো এরপরে আমাদের এখানকার ঘটনাটা দেখো। এখানে দেখো দুইটা চাকরিক যৌগ তৈরি হবে উপরে, মানে দুই জায়গা থেকে হলো যে কি হাইড্রোজেন বন্ড হবে, দুইটা হাইড্রোজেন বন্ড হবে। দেখো এখানে দেখো, এই হলো যে আমাদের বেনজিন, দেন এখানে কি হচ্ছে, এই হলো কার্বন, এই হলো অক্সিজেন মাইনাস, আর এই হলো ডাবল বন্ড অক্সিজেন। তাহলে এখানে একটা কি অক্সিজেন হাইড্রোজেন আছে, আবার এখানেও একটা কি আছে অক্সিজেন হাইড্রোজেন আছে। এখন তুমি এই জিনিসটা চিন্তা করো যে এ পাশে কি আছে, এটা হলো আয়ন আর এটা হলো ডাইপোল। তাইলে এক পাশে হইতেছে আয়ন ডাইপোল হাইড্রোজেন বন্ড, আর আরেক পাশে হইতেছে ডাইপোল ডাইপোল হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ। দেখো এখানে এটা হইতেছে কি ডাইপোল ডাইপোল হাইড্রোজেন বন্ড। তাইলে দেখো এখানে দুইটা OH মূলকই দুইটা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ড গঠনের মাধ্যমে দুইটা চাকরিক যৌগ গঠন করছে, মানে এখানে চিলেট যৌগ তৈরি হয়েছে। এখানে চিলেট যৌগতে চক্র আছে দুইটা, এখানে চিলেট যৌগতে চক্র আছে একটা, আর এটা তো চিলেট যৌগ গঠন করতেই পারে না। তাহলে এই অনুবন্ধী বেসটা সব থেকে বেশি স্ট্রং। বুঝতে পারছো ব্যাপারটা? এটার স্থায়িত্ব সব থেকে বেশি, এটা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ড গঠন করে, অন্ত আণবিক এইচ বন্ড গঠন করছে। আচ্ছা, তাহলে আমি এখানে কি বলছিলাম, এখানে বললাম যে অনুবন্ধী ক্ষারের স্থায়িত্ব বেশি সেই অ্যাসিডের তীব্রতা বেশি। তার মানে এই তিনটা অনুবন্ধী ক্ষার, এখানে এটা অনুবন্ধী ক্ষার, এটা অনুবন্ধী ক্ষার, এটা অনুবন্ধী ক্ষার, এটা থেকে এটা তৈরি হয়েছে, এটা থেকে এটা তৈরি হয়েছে, এটা থেকে এটা তৈরি হয়েছে। তাহলে এটার স্থায়িত্বটা কি বেশি, এটার স্থায়িত্ব বেশি মানে এই অ্যাসিডের তীব্রতা বেশি। তার মানে 2,6-ডাইহাইড্রোক্সি বেনজোইক অ্যাসিডের তীব্রতা সব থেকে কি হবে, বেশি হবে। এটাকে যদি আমি এ দেই, এটাকে যদি আমি বি দেই, আর এটাকে যদি আমি সি দেই, তাহলে এ এর তীব্রতা সব থেকে বেশি, তার থেকে তীব্রতা একটু কম হলো সি এর, আর সব থেকে তীব্রতা কম হলো বি এর। কি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা আরেকটা কোশ্চেনে আসি। সেটা হলো দেখো, সালফিউরিক অ্যাসিড H2SO4, আরেকটা হলো যে আমাদের ডাইমিথাইল সালফেট, এই দুইটার মধ্যে কার তীব্রতা বেশি? সালফিউরিক অ্যাসিড আর ডাইমিথাইল সালফেটের মধ্যে তীব্রতাটা বেশি কার? দেখো, আমরা যদি সালফিউরিক অ্যাসিডের গঠনটা একটু দেখি, এই হলো সালফার, অক্সিজেন, এই হলো অক্সিজেন হাইড্রোজেন, আবার এই হলো অক্সিজেন হাইড্রোজেন। বুঝতে পারছো ব্যাপার? আচ্ছা, তাহলে আর এখানে আমরা দেখো আরেকটা যদি আমরা সালফিউরিক অ্যাসিডের কথা চিন্তা করি, আরেকটা সালফিউরিক অ্যাসিড এর স্ট্রাকচারটা যদি আমরা আঁকি, অক্সিজেন হাইড্রোজেন, দেন অক্সিজেন হাইড্রোজেন। এখন দেখো দুইটা সালফিউরিক অ্যাসিড নিজেদের মধ্যে কিন্তু এখানে ডাইপোল হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে। বুঝতে পারছো ব্যাপার? তার মানে সালফিউরিক অ্যাসিডের অণুগুলা পরস্পরের মধ্যে কি হতে পারে, এখানে মানে হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে। ওকে, কিন্তু এখানে ডাইমিথাইল সালফেটের মধ্যে কি হচ্ছে, এখানে কিন্তু কোনো হাইড্রোজেন বন্ড হচ্ছে না। কিভাবে দেখো, এই হলো সালফার, অক্সিজেন, এই হলো যে আমাদের এখানে হবে আমাদের মিথাইল মূলক। তো এখানে মিথাইল মূলকের কিন্তু পোলারিটি কম, খুবই কম পোলার। ঠিক আছে, মানে এখানে কিন্তু আমাদের হলো কি, এই যে কার্বন আর হাইড্রোজেন, কার্বনের হলো 2.5, হাইড্রোজেনের হলো 2.1, মানের ব্যবধান হলো কত, মাত্র 0.4। তাহলে 0.4 যেটা কিন্তু 0.5-এরও কম। তাহলে 0.5-এর কম মানে কি, এটা একটা অপোলার, মানে এখানে হাইড্রোজেন আয়নটা খুবই সামান্য পরিমাণে হাইড্রোজেন আয়ন তৈরি করে, মানে H+ চার্জ তৈরি করে, সেটা এতটাই কম যে সে হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে না। তার মানে মিথাইল মূলক কখনোই কি করতে পারতেছে না, হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারতেছে না। এই কারণে
সালফিউরিক অ্যাসিডের তীব্রতাটা কি হচ্ছে, বেশি হচ্ছে, আর ডাইমিথাইল সালফেটের তীব্রতাটা কি হচ্ছে, কম হচ্ছে। বা এটা আমরা এভাবে বলতে পারি যে এটার মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট, ঠিক আছে, কার, সালফিউরিক অ্যাসিড এবং ডাইমিথাইল সালফেট এর মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট অর্থাৎ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি, কার তুলনায় বেশি, ডাইমিথাইল সালফেটের তুলনায় বেশি। কারণ এখানে হাইড্রোজেন বন্ড আছে, কিন্তু ডাইমিথাইল হাইড্রোজেন সালফেটে কি নাই, হাইড্রোজেন বন্ড নাই। তাই আমরা এখন এখানে বলতে পারি যে H2SO4 এর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ডাইমিথাইল সালফেট এর অপেক্ষা বেশি। কি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো আশা করি? ওকে ওকে, এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো আমাদের পরবর্তী কোশ্চেনটা হলো, দেখো ইথানল CH3CH2OH ইথানল এবং ডাইমিথাইল ইথার CH3 অক্সিজেন CH3 এর আণবিক ভর সমান, এর আণবিক ভর একই হলেও গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ভিন্ন, দ্রাব্যতাটাও ভিন্ন। বুঝতে পারছো ব্যাপার? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মেল্টিং পয়েন্ট আর হলো যে কি আমাদের বয়েলিং পয়েন্ট ও দ্রাব্যতা ভিন্ন কেন, দ্রাব্যতা ভিন্ন কেন, প্রশ্নটা হলো যে এটা। তাহলে দেখো এটার আণবিক ভর যদি আমরা গণনা করি, কার্বন কার্বন হলো যে আমাদের কত, 12 দুগুণে 24 আর হলো যে তোমার 16, 24 আর 16 হলো 40 আর হলো 46। এরও আণবিক ভর 46, এর আণবিক ভর কত, 46। তাহলে দুইটাই যদি 46 হয়ে থাকে, তাহলে এর দ্রাব্যতা, মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট এগুলো কেন ভিন্ন হবে? এর কারণটা কি? এর কারণটা হলো এর স্ট্রাকচার। দেখো এখানে আমাদের অ্যালকোহলের মধ্যে মানে ইথানলের মধ্যে একটা কি আছে, OH অংশ আছে, ঠিক আছে। এই OHটা হলো যে কি আমাদের পোলার, এখানে এটুকু কিন্তু হলো যে কি আমাদের অপোলার, আর এটুকু হলো যে কি আমাদের পোলার। তার মানে এখানে আমাদের পোলার একটা অংশ আছে এবং এই পোলার অংশটা এক প্রান্তে আছে। এই এক প্রান্তে থাকার কারণে কি হচ্ছে, এই যে আমাদের C2H5 আর হলো যে কি OH, আবার ও কি করতেছে C2H5 আবার OH, আবার কি হচ্ছে C2H5 OH। এখন একটা ইথানল আরেকটা ইথানলের সাথে এখানে কিন্তু একটা সে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে লিঙ্ক তৈরি করতে পারতেছে। তার মানে একটা ইথানল আরও দুইটা হাইড্রোজেন বন্ড গঠনের মাধ্যমে সে আরও 2 অণু ইথানলের সাথে কি হইতে পারে, যুক্ত হইতে পারে। বুঝতে পারছো ব্যাপারটা? এ কারণে আমরা বলতে পারি যেহেতু এখানে হাইড্রোজেন বন্ড হচ্ছে, তাহলে অনেকগুলো হাইড্রোজেন বন্ডের কারণে হাইড্রোজেন বন্ড থাকলে সেখানে কি হবে, এটাকে যখন তুমি মানে মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট তুমি নির্ণয় করতে যাবা, তখন এই বন্ধনগুলোকে ব্রেক করতে হবে। বুঝতে পারছো ব্যাপার? তাহলে এই বন্ধনগুলো যখন ভেঙে যাবে তখন এর জন্য আমাদের এক্সট্রা শক্তি লাগবে, এক্সট্রা তাপ দেওয়া লাগবে, তাই এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। কিন্তু আমাদের এখানে সেই প্রবলেমটা হয় না। কারণটা হলো কি, দেখো এখানে আমাদের এই হলো যে তোমার মিথাইল, এই হলো অক্সিজেন, এই হলো যে মিথাইল। এখন ব্যাপারটা হলো কি, এখানে অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন থাকলেও, এখানে অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন থাকলেও প্রবলেমটা কোথায় হয়, প্রবলেমটা হয় এখানের যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা তো হলো যে কি একেবারে অপোলার একটা হাইড্রোজেন, মানে এখানে হাইড্রোজেনের ধনাত্মক চার্জ সৃষ্টি হয় না বললেই চলে। কারণ এখানে আমাদের হাইড্রোজেনের এই যে এখানে অ্যালকোহলের মধ্যে অক্সিজেনের হলো যে কিন্তু 3.5, হাইড্রোজেনের হলো 2.1, তাহলে মানের ব্যবধান কত 1.4। তাহলে এখানে হাইড্রোজেনটা পজিটিভ আর অক্সিজেনটা হলো যে কি নেগেটিভ। তো এখানে হাইড্রোজেনটা যতটা পজিটিভ চার্জ তৈরি করে পোলার হওয়ার পরেও, এখানে কিন্তু এই অপোলার হওয়ার কারণে এখানে হাইড্রোজেনটা ততটা পজিটিভ চার্জ তৈরি করতে পারে না। তাই একটা ইথারের সাথে অন্য আরেকটা ইথারের কি হচ্ছে না, এইচ বন্ড হয় না। এখানে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.5, হাইড্রোজেনের 2.1, মানের ব্যবধান 0.4। তাইলে এখানে যেহেতু এইচ বন্ড হয় না, তাই অণুগুলো বিচ্ছিন্ন অবস্থায় থাকে, তাই একে গলাইতে কম শক্তি লাগবে, কারণ এখানে তো এক্সট্রা সেই হাইড্রোজেন বন্ডটা নাই। কিন্তু এখানে কি আছে, এক্সট্রা সেই হাইড্রোজেন বন্ডটা আছে, তাই এদেরকে গলাইতে গেলে হাইড্রোজেন বন্ড ভাঙতে হবে, কিন্তু এদেরকে গলাইতে কিন্তু হাইড্রোজেন বন্ড ভাঙতে হবে না। বুঝতে পারছো ব্যাপার? এই কারণে ইথারের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম
আর অ্যালকোহলের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ইথার অপেক্ষা কিন্তু বেশি। বুঝতে পারছো ব্যাপার? এবার দেখো দ্রাব্যতার ক্ষেত্রেও তাহলে সেম কেস। তাহলে দ্রাব্যতার ক্ষেত্রে ঘটনাটা কি ঘটতেছে, এখানে যেহেতু একটা ইথানল আরেকটা ইথানল মানে একটা ইথানল পাশাপাশি দুইটা ইথানলের সাথে সে যুক্ত হয়েছে, যখন এটা পানিতে দ্রবীভূত হবে এরা কি করবে, এরা পানির সাথেও কিন্তু হাইড্রোজেন বন্ড গঠন করতে পারবে। কিভাবে? এই যে C2H5OH, এখন সে কি করবে, মাঝখানে পানির অণু আসবে, তাহলে পানির অণুর সাথে সে আবার হাইড্রোজেন বন্ড গঠন করবে। বুঝতে পারছো ব্যাপারটা? আবার এখানে আমাদের কি অক্সিজেন, এই হলো C2H5, আবার এখানে অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন, দেন হলো আবার কি অক্সিজেন হাইড্রোজেন, এটা হলো কি C2H5। তাইলে এখন এখানে খেয়াল করে দেখো তোমরা, এখানে হলো যে কি আমাদের এই যে পানির অণু, এটাকে আমি একটু ভিন্ন কালার দিয়ে লিখি, পানির অণুটাকে আমরা একটু ভিন্ন কালার দিয়ে লিখি, ঠিক আছে? এই হলো অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে এখন এখানে কি হচ্ছে দেখো, এই যে ইথানলটা আছে না, এই ইথানলটা দেখো নিজেদের সাথে যেরকম হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, সে কিন্তু পানির সাথেও হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। তাহলে ইথানলগুলো পানিতে কি হয়ে যাচ্ছে, অতিমাত্রায় দ্রবীভূত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে এই যে মাঝখানে, এই যে দুইটা ইথানলের মাঝখানে দেখছো পানি প্রবেশ করে গেছে, এখানে আরও পানি প্রবেশ করতে পারে, এখানে আরও পানি প্রবেশ করতে পারে। যেহেতু পানিটা পোলার, পানির অক্সিজেন নেগেটিভ হাইড্রোজেন পজিটিভ, অক্সিজেন নেগেটিভ, এখানে হাইড্রোজেনটা কি পজিটিভ, এখানে অক্সিজেন নেগেটিভ, এখানে হাইড্রোজেনটা পজিটিভ। তাহলে কি হচ্ছে, ইথানলও পোলার, পানিটাও পোলার, তাই এখানে পানির মধ্যে যেহেতু প্রবেশ করছে তাহলে ইথানলের দ্রাব্যতাটা কি হবে, বেশি হবে। কিন্তু যেহেতু ডাইমিথাইল ইথারের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ড সম্ভব নয়, ও কিন্তু পানির সাথেও হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারবে না। অর্থাৎ আমি যদি এখানে কি করতে চাই যে CH3 অক্সিজেন, দেন হলো যে কি আমাদের CH3, এখানে অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন আছে, এখন আমি যদি এখানে পানির অণুকে নিয়ে আসি, পানির অণুর তো একটা হাইড্রোজেন অংশ মানে একটা পোলার অংশ আছে কি, তাই না? কিন্তু এই পোলার অংশের পরেও ও কিন্তু এখানে এই যে অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন, ও কিন্তু এখানে খুবই সামান্য পরিমাণে একটা হাইড্রোজেন বন্ড তৈরি করে, খুবই সামান্য পরিমাণে, ঠিক আছে? বা এটা করে না বললেই চলে এরকম। তাই আমরা ব্যাপারটা এইভাবে বলি যে ইথানল পানিতে অতিমাত্রায় দ্রবীভূত হয়, কিন্তু ডাইমিথাইল ইথার পানিতে খুবই সামান্য পরিমাণে দ্রবীভূত হয়। তার মানে এখানে খুবই সামান্য পরিমাণে একটা হাইড্রোজেন বন্ড হলেও হতে পারে। বুঝতে পারছো? তবে আবার এটা আবার তাপমাত্রা ফ্যাক্টর, যদি তাপমাত্রা একটু বেশি থাকলে কিন্তু এই হাইড্রোজেন বন্ডটাও হয় না। এই হাইড্রোজেন বন্ড যতটুকু হওয়ার পসিবিলিটি থাকে একটু লো টেম্পারেচারের পসিবিলিটি থাকে। তার মানে নিম্ন তাপমাত্রায় ইথার পানির সাথে কিছুটা হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে, কারণ তাপমাত্রা যখন কম থাকবে তখন অণুগুলোর মধ্যে ছুটাছুটি কম থাকবে, কারণ গ্যাসীয় অণুসমূহের মধ্যে তাদের মানে ছুটোছুটির মাত্রাটা বেশি থাকে। ওই ছুটোছুটির মাত্রাটা বেশি হয়ে গেলে তখন পানির সাথে হাইড্রোজেন বন্ড গঠন করাটা ইম্পসিবল হয়ে যায়। বুঝতে পারছো ব্যাপারটা? তো আমাদের এখানে তাপমাত্রাটা কি করতে হয়, কমাইয়ে দিতে হয়। তো নিম্ন তাপমাত্রায় দেখা যাচ্ছে যে ইথানল পানিতে খুবই সামান্য পরিমাণে দ্রবীভূত হতে পারে। কি বুঝাতে পারছি? তার মানে ইথানল নিজেদের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ড গঠন করবে না, কিন্তু পানিতে খুবই সামান্য পরিমাণে করতে পারে। তাও কন্ডিশন হলো লো টেম্পারেচারে। হাই টেম্পারেচার হইলে সেও কিন্তু পানিতে দ্রবীভূত হতে পারে না। তাহলে আমাদের কোশ্চেনটা কিন্তু আবার এটা হতে পারে যে ইথানল পানিতে অতিমাত্রায় দ্রবীভূত হয়, অতিমাত্রায় দ্রবীভূত হলেও ডাইমিথাইল ইথার এর দ্রাব্যতা খুবই সামান্য ব্যাখ্যা করো, কি বুঝতে পারছো ব্যাপারটা? খুবই সামান্য পরিমাণে সে দ্রবীভূত হতে। আমাদের কিছু হাইড্রেট গ্রুপ মানে গ্রুপগুলোর হাইড্রেট, যেমন গ্রুপ 13 এর যে হাইড্রেটগুলো আছে কি কি জানো? মিথেন, HI কার্বন সিলিকন, জার্মেনিয়াম, টিন। তারপরে হলো যে কি গ্রুপ নাম্বার 14 নম্বর গ্রুপের হাইড্রেট, আচ্ছা এটা হলো যে 14 নম্বর গ্রুপ, সরি টু সে গ্রুপ নাম্বার 13, আচ্ছা 14 দিলাম, 14 থেকেই শুরু করি। হ্যাঁ, গ্রুপ নাম্বার 15 এর যে হাইড্রেটগুলো আছে সেগুলো হলো যে কি অ্যামোনিয়া, ফসফিন, আর্সেনিক,
অ্যান্টিমনি, ঠিক আছে। তারপরে গ্রুপ নাম্বার 16 এর মৌলগুলো কি কি? H2O, H2S, H2AC, H2TE, ঠিক আছে। আর হলো গ্রুপ নাম্বার 17 এর হাইড্রেটগুলো কি কি? হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, আর হলো হাইড্রোজেন আয়োডাইড। এদের দ্রাব্যতা নিয়ে একটু আলোচনা করব। এদের দ্রাব্যতা নিয়ে আমরা কি করব? আলোচনা করব। তো এদের দ্রাব্যতার ক্ষেত্রে কি হচ্ছে ঘটনাটা একটু দেখো। এদের দ্রাব্যতাটা হবে আমাদের কয়েকটা মানে তোমার ইনফরমেশন মাথায় রাখতে হবে যে যদি হাইড্রোজেন বন্ড থাকে, তার দ্রাব্যতা কিন্তু বেশি হবে। বুঝতে পারছো ব্যাপারটা? হাইড্রোজেন বন্ড থাকলে সেটা কি হবে? দ্রাব্যতা বেশি হবে। এখন হাইড্রোজেন বন্ড যদি না থাকে সেখানে কিন্তু আবার দুইটা ঘটনা ঘটতে পারে। হাইড্রোজেন বন্ড না থাকলে সেখানে আমাদের ভ্যান ডার ওয়ালস ফোর্স থাকবে, ঠিক আছে। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, ঠিক আছে। ভ্যান ডার ওয়ালস ফোর্স থাকবে। এই ভ্যান ডার ওয়ালস ফোর্সের মধ্যে আবার দুই ধরনের হতে পারে। একটা হলো যে আমাদের পোলার, আর একটা হলো যে আমাদের কি নন পোলার। মানে ব্যাপারটা হলো যে কি, যেমন পোলার কিন্তু হলো যে কি সেখানে হাইড্রোজেন বন্ড নেই। যেমন ধরো একটা উদাহরণ এর মাধ্যমে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই আগে স্লাইডলি। যেমন এখানে আমরা যদি বলি যে হাইড্রোজেন ক্লোরাইড HCl, দেখো HClটা কিন্তু পোলার, ঠিক আছে, কিন্তু এর মধ্যে হাইড্রোজেন বন্ড নেই। তার মানে পোলার কি নাই? H বন্ড নাই। তাহলে তার মধ্যে কি থাকবে? দুর্বল ভ্যান ডার ওয়ালস বল থাকবে। ওকে। আর হলো যে কি আমাদের নন পোলার মানে কি সেখানে কোনো হাইড্রোজেন বন্ড এমনিতেই নাই, কি ঠিক আছে। যেমন ধরো হলো যে কি আমাদের মিথেন, কি বুঝতে পারছো ব্যাপার? তো এক্ষেত্রে সবসময় মনে রাখবা যে হাইড্রোজেন বন্ডের দ্রাব্যতা হয় সব থেকে বেশি, তারপরে দ্রাব্যতা একটু বেশি হয় কার? নন পোলার, সরি পোলার। পোলার কিন্তু হাইড্রোজেন বন্ড নেই, তার থেকে একটু কম হয় কার? তার থেকে কম হয় নন পোলারে তো হাইড্রোজেন বন্ড হতেই পারে না, কখনোই হবে না, H বন্ড নেই। এই হলো যে একটা ক্রম, কি ঠিক আছে। এখন এই ক্রম এর ক্ষেত্রে আবার একটু প্রবলেম আছে। সেই প্রবলেমটা হলো কি, এখানে আবার মাথায় রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের অ্যাটমিক মাস, ঠিক আছে, মানে আণবিক ভর, অ্যাটমিক মাস যত বাড়বে দ্রাব্যতাও তত বাড়বে। ধরো দুইটাই হলো যে তোমার নন পোলার, তাহলে দুইটা নন পোলারের ক্ষেত্রে দ্রাব্যতা তুমি মানে ব্যাখ্যা করবা কি দিয়ে? দুইটা নন পোলার অণুর ক্ষেত্রে দ্রাব্যতাটা ব্যাখ্যা করতে হবে তার অ্যাটমিক মাস দিয়ে। তার মানে অ্যাটমিক মাস যত কি হবে? বেশি হবে, দ্রাব্যতাটা তত বেশি হবে। ওকে, তাহলে এই ব্যাখ্যাটা আমরা প্রথমে এই গ্রুপ 14 ক্ষেত্রে আসি। আমাদের মেল্টিং পয়েন্ট মানে গলনাঙ্ক এবং বয়েলিং পয়েন্ট মানে স্ফুটনাঙ্ক, আমরা এই দুইটা জিনিস আমরা ব্যাখ্যা করব, ঠিক আছে। এই দুইটা জিনিস আমরা ব্যাখ্যা করব আমাদের এই গ্রুপ 14, 15, 16, 17 এর মধ্যে, ঠিক আছে। এই ইনফরমেশনগুলো সব কিন্তু লাগবে, এগুলো লাগবে দ্রাব্যতার ক্ষেত্রে, এই অংশটুকু লাগবে আমাদের দ্রাব্যতার ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, আবার অ্যাটমিক মাস যার বেশি তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, এভাবেও আমরা চিন্তা করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এখানে দেখো মিথেন, সিলেন মানে SiH4, GeH4, SnH4, এদের মধ্যে কারোর মধ্যেই কিন্তু কোনো H বন্ড নেই এবং এরা হলো যে কি নন পোলার। H বন্ড নেই এবং এরা হলো যে কি নন পোলার। তাইলে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আমাদের ব্যাখ্যা করতে হবে কিভাবে? এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ব্যাখ্যা করতে হবে আমাদের অ্যাটমিক মাস দিয়ে। বুঝতে পারছো? তার মানে উপর থেকে নিচের দিকে নামার সাথে সাথে কি হচ্ছে? অ্যাটমিক মাস বাড়তেছে। আর অ্যাটমিক মাস বৃদ্ধি পাওয়া মানে কি? অ্যাটমিক মাস বৃদ্ধি পাওয়া মানে হলো আমাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাওয়া। তার মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সব থেকে কম কার? মিথেন। তার থেকে বেশি SiH4, তারপরে হলো যে কি আমাদের GeH4, তারপরে সব থেকে বেশি কার? SnH4। আমরা কিন্তু মেল্টিং পয়েন্ট আর হলো যে কি বয়েলিং পয়েন্ট আমরা বের করতেছি। এটা হলো গ্রুপ নাম্বার 14 এর হাইড্রাইডের, এটা হলো কি আমাদের মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট। বুঝতে পারছো? আমাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আমরা বের করব। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক এটা দিয়ে কিন্তু আমাদের হতে পারে, এটাকে কি বলে? লেখচিত্র হতে পারে। এবং লেখচিত্রটা কিন্তু আছে তোমাদের হাইড্রোজেন বন্ডের একটা লেখচিত্র আছে, সেই লেখচিত্রটা একটু ফলো করো তাহলেই তোমরা পাবা, ঠিক আছে। এই গেল একটা। এবার আসো আমাদের গ্রুপ নাম্বার 15। গ্রুপ নাম্বার 15 এর ক্ষেত্রে দেখো অ্যামোনিয়াতে হাইড্রোজেন বন্ড আছে আর বাদ বাকি তিনটার একটাতেও হাইড্রোজেন বন্ড নেই।
তাহলে যেহেতু অ্যামোনিয়াতে হাইড্রোজেন বন্ড আছে, এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সব থেকে বেশি হবে। বুঝতে পারছো ব্যাপার? এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সব থেকে বেশি হবে। আচ্ছা, এখানে কিন্তু একটু প্রবলেম আছে। অ্যামোনিয়ার ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্টের ক্ষেত্রে একটু আলাদা আলাদা হিসেব আছে। তাইলে গ্রুপ নাম্বার 15 এর ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি, এটা আলাদা একটা পেন নিয়ে নিই। গ্রুপ নাম্বার 15 এর ক্ষেত্রে কি প্রবলেমটা হয় দেখো। তাহলে অ্যামোনিয়ার তো সব থেকে বেশি, তাহলে ফসফিনের হবে কি, এটা হলো যে কি আমাদের নন পোলার। বুঝো ব্যাপারটা? ফসফিন থেকে নিচে এগুলো হলো নন পোলার, আর এটা হলো যে কি আমাদের পোলার। তাহলে আমরা কি বলছিলাম, পোলার হইলে পর বেশি হয়, ঠিক আছে? আর এটাতে তো হাইড্রোজেন বন্ড আছে, এটা তো অবশ্যই বেশি হবে। তাহলে এটার হবে, ফসফিনের হবে সব থেকে কম। তাহলে আমরা যদি মেল্টিং পয়েন্টটা চিন্তা করি, তাহলে মেল্টিং পয়েন্টের ক্ষেত্রে আমাদের কি হবে, ফসফিনের সব থেকে কম হবে। ফসফিনের থেকে আর্সেনিকের মোলার মাস বেশি, আণবিক ভর বেশি, তাহলে এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এর গলনাঙ্কটা একটু বেশি। তার থেকে বেশি হবে কার, অ্যান্টিমনি মানে HbH3, আর সব থেকে বেশি হবে কার, অ্যামোনিয়ার। কি বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, কিন্তু বয়েলিং পয়েন্টে আইসা একটা প্রবলেম হয়ে যায়। বয়েলিং পয়েন্টের ক্ষেত্রে কি হয় দেখো, PH3 তারপরে হলো ASH3, কিন্তু এরপরে হয় অ্যামোনিয়ার, এরপর হয় অ্যামোনিয়ার, তারপরে হয় HbH3। তাহলে এখানে কি একটা ব্যতিক্রমিতা দেখা যাচ্ছে না? এই অংশটা দিয়ে একটা ব্যতিক্রমিতা দেখা যাচ্ছে না? এখন এই ব্যতিক্রমিতার কারণটা কি? এই ব্যতিক্রমিতার কারণটা হলো যে দেখো, আমি তোমাদেরকে আগেই বলছিলাম হলো যে কি অ্যামোনিয়ার একটা প্রবলেম হয়, ওর স্ট্রাকচার জনিত একটা প্রবলেম আছে। সেটা কি দেখো। আচ্ছা, মেল্টিং পয়েন্ট হয়, এটা হলো সলিড অবস্থায় আমরা গণনা করি, মেল্টিং পয়েন্টটা কঠিন অবস্থায় গণনা করা হয়। কিন্তু বয়েলিং পয়েন্টটা গণনা করা হয় কি, মানে স্ফুটনাঙ্কটা গণনা করা হয় কি অবস্থায়, তরল অবস্থায়। বুঝতে পারছো? তরল অবস্থায় এটা আমরা কোথায় নেব, গ্যাসীয় অবস্থায় নিয়ে যাব। তো যখন আমাদের অ্যামোনিয়াটা কঠিন অবস্থায় থাকে, তখন তাদের মধ্যে ফ্লিপিং হয় না। বুঝতে পারছো ব্যাপারটা? ফ্লিপিং হয় না, অর্থাৎ এর যে পিরামিড স্ট্রাকচার আছে, এটা পিরামিড শেপেই থাকে। হ্যাঁ, এই হলো যে নাইট্রোজেন, হাইড্রোজেন, 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 এই এখানে পিরামিডাল যে ইনভার্সন, পিরামিডাল ইনভার্সনটা ঘটে না। কোন অবস্থায় ঘটে না, কঠিন অবস্থায় ঘটে না। কারণ কঠিন অবস্থায় তো অণুগুলা পরস্পর নিকটে থাকে, তাদের মধ্যে হাইড্রোজেন বন্ড ছাড়াও আরও অন্যান্য ফোর্সগুলো কাজ করে, তখন অণুগুলোর মধ্যে আর মানে এই অ্যামোনিয়ার মধ্যে আর পিরামিডাল মানে ইনভার্সনটা হয় না। বুঝতে পারছো ব্যাপারটা? কিন্তু ওটাকেই ফ্লিপিং বলা হয়। কিন্তু যখন এটা কোথায় চলে যায়, তরল থেকে যখন এটা গ্যাসেজ অবস্থায় চলে যেতে চায়, তখন কি হচ্ছে ঘটনা, তখন কিন্তু এখানে একটা পিরামিডাল ইনভার্সন ঘটে। তাহলে পিরামিডাল ইনভার্সনটা ঘটা মানে এরকম, অর্থাৎ একটা অ্যামোনিয়া যখনই আরেকটা হাইড্রোজেনের সাথে যৌগ মানে হাইড্রোজেন বন্ড তৈরি করতে চাইবে, তখনই আবার সে কি হয়, তার শেপটা ঘুরিয়ে দেয়। তাহলে ঘুরিয়ে দিলে পর তখন কি হয়ে যাচ্ছে, তখন আবার সেম পজিশনে চলে যাচ্ছে আর কি। ব্যাপারটা হলো এরকম, অর্থাৎ এটা এই থাকতেছে, আবার এটা এই শেপে চলে যাচ্ছে, মানে কিছুক্ষণ মানে সাথে সাথেই এরা হলো যে কি এরকম মানে মানে অল টাইম এটা কি করতে থাকে, ঘুরতে থাকে। তো যখন এদের শেপগুলা সেম হয়, মানে একই দিকে যখন শেপটা থাকে, তখন তাদের মধ্যে তো আর মানে বন্ডটা হইতে পারতেছে না। বুঝতে পারছো ব্যাপার? অর্থাৎ যখনই হাইড্রোজেন বন্ডটা হবে, তখন এই হাইড্রোজেন আর মুক্তজোড় ইলেকট্রনের মধ্যে যখন দূরত্ব বেড়ে যায়, দূরত্ব বেড়ে গেলে তখন আর কি হচ্ছে না, হাইড্রোজেন বন্ডটা হচ্ছে না ফ্লিপিং এর কারণে। মানে ও আসে এই, আবার হয়ে যায় এই, আবার হয়ে যায় এই, আবার হয়ে যায় এই। বুঝতে পারছো ব্যাপারটা? তখন কি হচ্ছে, যখন আমাদের সেম পজিশনে চলে যায়, দুইটা অ্যামোনিয়া অণু যখন সেম শেপে থাকে, তখন তাদের মধ্যে আর কি থাকে না, হাইড্রোজেন বন্ডটা থাকে না। বুঝতে পারছো ব্যাপার? কিন্তু যখন ফ্লিপ করে ঘুরে যায়, তখন আবার তাদের মধ্যে কি হয়, হাইড্রোজেন বন্ড হয়। মানে এখানে হাইড্রোজেন বন্ডটা সম্ভব, কিন্তু এখানে হাইড্রোজেন বন্ডটা কি সম্ভব নয়। কি বুঝতে পারছি? এই ফ্লিপিং এর কারণে আমাদের যখন এটা তরল অবস্থায় থাকে, তখন তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠনে একটা প্রবলেম তৈরি হয়ে যায়। তাই তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা কমে যায়। কার থেকে কমে যায়? এই HbH3 এর থেকে, মানে এটা কি বলে, স্ফুটনাঙ্কটা কমে যায়। কি বুঝতে পারছো? এই প্রবলেমটা ওর এখানে আছে। ওকে, আচ্ছা, তাইলে আমরা 15 নম্বরের প্রবলেমটা দিলাম। 15 নম্বর প্রবলেমে 15 নম্বরে আর কোনো প্রবলেম নেই। এরপরে আমরা আসি 16 নম্বরে। 16 নম্বরেও আমাদের আর কোনো প্রবলেম নাই, কারণ হলো এরা হলো যে কি নন পোলার, এরা হলো নন পোলার, আর এটা কিন্তু হলো যে কি আমাদের পোলার, এবং এখানে পোলার মানে হাইড্রোজেন বন্ড আছে। তাহলে 16 নম্বর গ্রুপের ক্ষেত্রে আমাদের মেল্টিং পয়েন্ট আর হলো বয়েলিং পয়েন্টের ক্রমটা কি হবে, সব থেকে কম হবে কার, হাইড্রোজেন সালফাইড, তার থেকে বেশি হবে কার, H2Ase, কারণ মোলার মাস বেশি। তারপরে হবে কি H2Te,
আর সব থেকে বেশি হবে কার? পানির। তাহলে পানির বেশি হওয়ার কারণ কি? এখানে হাইড্রোজেন বন্ডের কারণে পানির পানির হলো যে কি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। এবার আসো 17 নম্বর। 17 নম্বরেও কিন্তু আমাদের একটা প্রবলেম আছে, তোমরা একটু এটা উঠাই ফেলাও, তাহলে আমি এই জায়গাটাতে 17 নম্বরের প্রবলেমটা একটু করে দিই, ঠিক আছে? তাহলে 17 নম্বরের প্রবলেমটা কোথায় দেখো। 17 নম্বরে আমাদের বয়েলিং পয়েন্টে প্রবলেম নাই, আমাদের প্রবলেমটা হলো মেল্টিং পয়েন্টে। তাইলে বয়েলিং পয়েন্টের ক্রমটা আমি একটু আগে লিখে নিই। বয়েলিং পয়েন্টটা তো হলো যে কি তরল অবস্থায় থাকে, ঠিক আছে? মানে তরল অবস্থায় আমার চিন্তা করতে হয়, তরলকে ফুটাইতে হয়, স্ফুটনাঙ্ক। বয়েলিং পয়েন্ট মানে স্ফুটনাঙ্ক। আচ্ছা, তাইলে এখন এখানে কি হবে? এখানে এটা তো হলো যে পোলার, আর বাদ বাকি এগুলো হলো যে কি আমাদের নন পোলার। তাহলে নন পোলারের ক্ষেত্রে আমাদের হাইড্রোজেন ক্লোরাইডের এখানে গলনাঙ্ক মানে স্ফুটনাঙ্ক কম হবে, তারপরে হবে হাইড্রোজেন ব্রোমাইড, তারপরে হবে হাইড্রোজেন আয়োডাইডের বেশি, এবং সব থেকে স্ফুটনাঙ্ক বেশি হবে হাইড্রোজেন ফ্লোরাইডের। ওকে, কিন্তু প্রবলেমটা কোথায় হয় আইসা? প্রবলেমটা হয় আমাদের মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট মানে কি? গলনাঙ্ক। তাহলে গলনাঙ্কটা আমরা হিসাব করি কখন? গলনাঙ্কটা আমরা হিসাব করি কঠিন অবস্থায়। তাহলে কঠিন অবস্থায় আমাদের কিন্তু সেম হওয়ার কথা ছিল, মানে HCl থেকে HBr এর বেশি, তার থেকে HI এর বেশি, সব থেকে কম মানে বেশি হওয়ার কথা কার? হাইড্রোজেন ফ্লোরাইড, কারণ এখানে হাইড্রোজেন বন্ড হতে পারে। কিন্তু প্রবলেমটা হলো কি? প্রবলেমটা হলো এটা, হাইড্রোজেন ফ্লোরাইড যখন সলিড অবস্থায় থাকে তখন হাইড্রোজেনের অণুগুলো সব থেকে নিকটে থাকে, কিন্তু ফ্লোরিনের আকার তো ছোট। বুঝতে পারছো ব্যাপার? তাহলে ফ্লোরিনের আকার ছোট হয়ে যাওয়ার কারণে কি হয়? ফ্লোরিনের আকার ছোট হয়ে যাওয়ার কারণে মানে একটা ফ্লোরাইড অণু যখন আরেকটা ফ্লোরাইড অণুর কাছাকাছি চলে আসে তখন তারা কিন্তু একেবারে নিকটে আসতে পারে না। বুঝতে পারছো? তখন তাদের মধ্যে আবার একটা বিকর্ষণ কাজ করে, ইলেকট্রন বিকর্ষণ কাজ করে। তার মানে এখানে হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার কারণে এই হাইড্রোজেন ফ্লোরাইড অন্য আরেকটা হাইড্রোজেন ফ্লোরাইডের খুবই নিকটে আসতে চাচ্ছে না, তাদের মধ্যে ইলেকট্রনজনিত বিকর্ষণ বলটা কাজ করে। তাহলে ইলেকট্রনজনিত বিকর্ষণ বলটা কাজ করার কারণে তাদের মধ্যে দূরত্বটা বেড়ে যায়, আর দূরত্ব বেড়ে গেলে হাইড্রোজেন বন্ডটা দুর্বল হয়ে যায়, আর দুর্বল হয়ে যাওয়ার কারণে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যায়। মানে এখানে গলনাঙ্কটা কমে যায়, স্ফুটনাঙ্ক তো ঠিক আছে, গলনাঙ্কটা কমে যায়। কতটুকু কমে? এটা এই এক ঘর পিছনে চলে আসে। তার মানে আমাদের ক্রমটা হয়ে যায় কি? HCl HBr, তারপরে হলো HF, দেন হলো যে আমাদের কি HI। বুঝতে পারছো? তাহলে এটা ছিল আমাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের হলো যে কি বিভিন্ন গ্রুপের হাইড্রাইডগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের ব্যাখ্যা। ওকে, এই পরবর্তী কোশ্চেনটা হলো আমাদের, আমরা আলোচনা করব অর্থোনাইট্রোফেনল আর হলো আমাদের প্যারানাইট্রোফেনল। দেখো, প্যারানাইট্রোফেনলের পানিতে দ্রাব্যতা বেশি অর্থোনাইট্রোফেনল অপেক্ষা। বুঝতে পারছো? প্যারানাইট্রোফেনলের দ্রাব্যতাটা বেশি হয়। এর কারণটা কি? দেখো, এর কারণটা হলো, আমরা যদি অর্থোনাইট্রোফেনলের স্ট্রাকচারটা আঁকি তাহলে এই হলো যে আমাদের ফেনলের OH মূলক, আর নাইট্রো মূলকটাকে যদি আমরা এখানে এভাবে দেই তাহলে কি হচ্ছে ঘটনা? এখানে দেখো এই যে অক্সিজেনের সাথে, ঠিক আছে, অক্সিজেনের সাথে হাইড্রোজেনের একটা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ড তৈরি হয়। বুঝতে পারছো ব্যাপারটা? কিন্তু যখন আমরা প্যারানাইট্রোফেনলটাকে আঁকবো, প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে দেখো, প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে কিন্তু আমাদের অন্ত আণবিক হাইড্রোজেন বন্ড হয় না, হয় কি আমাদের আন্ত আণবিক হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, এ হলো নাইট্রোজেন, দেন অক্সিজেন, এ হলো O মাইনাস, দেন আমি যদি এখানে আরেকটা নাইট্রোফেনল আঁকি, এ হলো নাইট্রোজেন, দেন এ হলো যে আমাদের কি অক্সিজেন ডাবল বন্ড। এখানে দেখো আমাদের এ হলো অক্সিজেন, এ হলো হাইড্রোজেন। তো এখন এখানে হচ্ছেটা কি? এখানে হয় আমাদের আন্ত আণবিক হাইড্রোজেন বন্ড। কি ঠিক আছে? এখানে হচ্ছেটা কি আমাদের বলো? আন্ত আণবিক হাইড্রোজেন বন্ড হচ্ছে। তো আমরা জানি অন্ত আণবিক হাইড্রোজেন বন্ডটা অনেক স্ট্রং বন্ড, কিন্তু আন্ত আণবিক হাইড্রোজেন বন্ডটা একটু দুর্বল। অন্ত আণবিকের তুলনায় আন্ত আণবিক হাইড্রোজেন বন্ডটা একটু দুর্বল। আন্ত আণবিক হাইড্রোজেন বন্ড, আর এটা হলো যে কি আমাদের অন্ত আণবিক হাইড্রোজেন বন্ড। এখন যেহেতু এই বন্ডটা স্ট্রং বন্ড, ফলে এই বন্ধনের মাঝখানে পানির অণু প্রবেশ করতে পারে না। বুঝতে পারছো ব্যাপার? কিন্তু এই যে এটা হলো যে কি আন্ত আণবিক হাইড্রোজেন বন্ড, আন্ত আণবিক হাইড্রোজেন বন্ড কি দুইটা ভিন্ন ভিন্ন অণুতে হচ্ছে, তাই না? এই ভিন্ন ভিন্ন অণুতে হয়ে যাওয়ার কারণে এই হাইড্রোজেন বন্ডটা কিন্তু একটু উইক।
ঠিক আছে, উইক এইচ বন্ড। তাহলে এই যে হাইড্রোজেন বন্ডটা দুর্বল, এই হাইড্রোজেন বন্ডটা ভেঙে পানিতে দ্রবীভূত হতে পারে, অর্থাৎ এই দুইটা হাইড্রোজেন বন্ডের মাঝখানে পানির অণু আইসা আবার এদের সাথে কি করতে পারে, হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে। কি বুঝতে পারছো ব্যাপারটা? কিন্তু এখানে সেই ব্যাপারটা সম্ভব না, এটা হলো স্ট্রং, এটা হলো স্ট্রং এইচ বন্ড। তার মানে কি এই হাইড্রোজেন বন্ধনের মাঝখানে পানির অণু প্রবেশ করতে পারে না, কিন্তু আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডের মাঝখানে পানির অণুটা কি করতে পারে, প্রবেশ করতে পারে। ঠিক যেরকমটা হচ্ছে এই যে আমরা এই যে অ্যালকোহলের ক্ষেত্রে দেখাইছিলাম, দেখো এই যে অ্যালকোহলের ক্ষেত্রে আমরা দেখাইছিলাম কি, এই যে অ্যালকোহলেরা নিজেদের মধ্যে কি করতেছে, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড তৈরি করছে। এই পানির অণুর এই যে দুইটা অ্যালকোহল অণুর মাঝখানে হাইড্রোজেন বন্ধনের মাঝখানে কি হয়েছে, যে পানির অণুগুলো প্রবেশ করছে। বুঝতে পারছো? ঠিক সেম উপায়ে আমাদের কি হচ্ছে, এই যে প্যারাহাইড্রোক্সি ফেনলের ক্ষেত্রে প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, দুইটা অণুর মাঝখানে পানির অণু প্রবেশ করে, তাই এর দ্রাব্যতা বেশি। তাই আমরা বলতে পারি অর্থনাইট্রোফেনল অপেক্ষা প্যারানাইট্রোফেনলের দ্রাব্যতা বেশি। ঠিক আছে, তাহলে এটার দ্রাব্যতা বেশি, এটার দ্রাব্যতা কম। ওকে, আচ্ছা, এবার আসো আমাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের ক্ষেত্রেও দেখা যাচ্ছে প্যারানাইট্রোফেনলের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। এখন কারণটা কি? এখন দেখো, আমরা তো এখানে বললাম যে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনটা শক্তিশালী বেশি। তাহলে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন যদি শক্তিশালী বেশি হয়, তাহলে অর্থনাইট্রোফেনলের তো হলো যে কি বন্ধনটা, মানে এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হওয়ার কথা। প্যারানাইট্রোফেনলের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হওয়ার কথা, কারণ যেহেতু আণবিক হাইড্রোজেন বন্ধনটা অনেক বেশি শক্তিশালী। কিন্তু আমি বলেছিলাম কি, যে আণবিক হাইড্রোজেন বন্ড শক্তিশালী হলেও এটা আমাদের ডিপেন্ড করবে কিসের উপরে, ডিপেন্ডটা করবে আমাদের আসলে মানে একটা বাল্ক অফ অ্যামাউন্ট অণুর মধ্যে কতগুলো হাইড্রোজেন বন্ড আছে। তাহলে এখন এখানে একটু খেয়াল করে দেখো, এখানে প্রত্যেকটা প্যারানাইট্রোফেনল দুইটা প্যারানাইট্রোফেনলের সাথে যুক্ত থাকে। তার মানে এক একটা প্যারানাইট্রোফেনলের হাইড্রোজেন বন্ধনের সংখ্যা দুইটা, কিন্তু এখানে এক একটা অর্থনাইট্রোফেনলের হাইড্রোজেন বন্ধনের সংখ্যা হলো একটা। তাইলে এখন তুমি সমপরিমাণ অর্থনাইট্রোফেনল নাও আর সমপরিমাণ প্যারানাইট্রোফেনল নাও, তাহলে কি হচ্ছে, সমপরিমাণ প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে, ঠিক আছে, সমপরিমাণ প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে ধরো তুমি এখানে 100টা প্যারানাইট্রোফেনল নিছো, তাহলে সেখানে 200টা হাইড্রোজেন বন্ড হবে, যেহেতু প্রত্যেকটা দুইটা করে হাইড্রোজেন বন্ড তৈরি করতেছে। বুঝতে পারছো ব্যাপার? কিন্তু এখানে যদি তুমি অর্থনাইট্রোফেনলের তুমি 100টা নাও, তাহলে তুমি এখানে 100টা হাইড্রোজেন বন্ড পাবা। তাহলে এখানে পাইতেছো তুমি 100টা হাইড্রোজেন বন্ড, আর এখানে পাইতেছো তুমি 200টা হাইড্রোজেন বন্ড। তার মানে অর্থনাইট্রোফেনল অপেক্ষা প্যারানাইট্রোফেনলের হাইড্রোজেন বন্ধনের সংখ্যা প্রায় দ্বিগুণ। বুঝতে পারছো? যদিও এটা একদম হুবহু দ্বিগুণ হবে না, একটু বেশিই হবে, একদম হুবহু দ্বিগুণ হবে না, ঠিক আছে, বাট পরিমাণে বেশি। তার মানে আমরা বলতে পারি অর্থনাইট্রোফেনল অপেক্ষা প্যারানাইট্রোফেনলের মধ্যে হলো যে কি হাইড্রোজেন বন্ডের সংখ্যা বেশি। তাই বন্ডটা উইক হলেও, অর্থনাইট্রোফেনলের থেকে উইক হলেও অ্যামাউন্টের দিক থেকে যদি আমি চিন্তা করি, তাহলে আমাদের প্যারানাইট্রোফেনলের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে এটা তুমি যদি সিঙ্গেল ইউনিট চিন্তা করো, তাহলে নাইট্রোফেনলের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে, কিন্তু সিঙ্গেল ইউনিট দিয়ে আর হয় না, কারণ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এটা হলো যে একটা নন অ্যাটমিক ধর্ম। এটা যখন তোমার ব্যাখ্যা করতে হবে, তখন আমাদের অনেকগুলা হলো যে কি মানে অ্যাটম নিয়ে তোমার চিন্তা করতে হবে। বুঝতে পারছো ব্যাপার? ওকে, তাহলে আমরা এটা নিলাম। এরপরে আমাদের কি আছে দেখি। আচ্ছা, ধরো যদি ঘটনাটা এরকম ঘটে, আমরা তো অবশ্যই CH3 CH2 CH2 CH2OH, এটার নাম কি দেখো, বিউটানল 1 এর কথা শুনছি। এখন এটার কিছু সমাণু আছে, সেই সমাণুগুলো কি কি দেখো, CH3 CH2 CH, এখানে যদি আমি CH3 দেই, দেন হলো OH, এটার নাম হলো যে কি বিউটানল 2। আমি যদি এটাকে এইভাবে লিখি, CH3 CH3 দেন CH3, এখানে আমি একটা হাইড্রোজেন সরাই দিলাম, এখানে হাইড্রোজেনটা থাকবে না, এখানে হাইড্রোজেনটা থাকবে না, এখানে থাকবে OH CH3, দেন এখানে হলো CH3। এটা হলো যে কি আমাদের 2 মিথাইল প্রোপানল 2
মিথাইল প্রোপানল 2। তাহলে দেখো এখানে সবাই কিন্তু সমানও, সকলের কিন্তু আণবিক ভর সমান, অ্যাটমিক মাস সমান। তাইলে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিভাবে চিন্তা করব? দেখো এখানে প্রত্যেকের ক্ষেত্রেই, এখানে সকলের ক্ষেত্রেই কিন্তু আমাদের কার্বন আছে কয়টা? 4টা, আর হাইড্রোজেন আছে 3, 5, 7, 9, 10। হাইড্রোজেন আছে 10টা আর অক্সিজেন আছে 1টা, C4H10O। তার মানে সকলেরই আমাদের হলো যে কি মোলার মাস সমান, ঠিক আছে? তাহলে এখন এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আমরা কিভাবে ব্যাখ্যা করব? তো দেখো এখানে আমাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এটা ব্যাখ্যা করতে হবে এদের কন্ট্রাক্ট এরিয়া দিয়ে। দেখো কন্ট্রাক্ট এরিয়াটা কি? এটা হলো যে কি স্ট্রেট লাইন। তার মানে ধরো একটা বিউটানল 1 এর সাথে যদি আমি আরেকটা বিউটানল 1 এর কথা চিন্তা করি, তাহলে তাদের মধ্যে যে একটা ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করবে, সেই ভ্যান ডার ওয়ালস ফোর্সটা কিন্তু এখানে বেশি পরিমাণে কাজ করবে। কারণ কি, এই যে এখানে কিন্তু দুইটা পার্ট আছে, দেখো এই একটা হলো যে আমাদের অপোলার আর এই অংশটা হলো যে পোলার। তাহলে পোলারের সাথে তো হাইড্রোজেন বন্ড হবে, পাশাপাশি আমাদের যে অপোলার ইউনিট আছে, এই একটা অপোলার ইউনিট আরেকটা বিউটানল 1 এর অপোলার ইউনিটের মধ্যে যে কন্ট্রাক্ট এরিয়া, এই কন্ট্রাক্ট এরিয়াটা অনেক বেশি। তো কন্ট্রাক্ট এরিয়া যত বেশি হবে, ভ্যান ডার ওয়ালস ফোর্সের পরিমাণটাও তত বেশি হবে। বুঝতে পারছো ব্যাপারটা? কিন্তু এখানে দেখো কন্ট্রাক্ট এরিয়াটা কিন্তু কমে গেছে, এখানে কিন্তু কন্ট্রাক্ট এরিয়াটা কমে গেছে, স্ট্রেট নাই, এটা ধীরে ধীরে গোলাকার শেপে চলে যাচ্ছে। এটা তো একদম পুরোপুরি গোলাকার শেপেই চলে আসছে। তার মানে এখানে কন্ট্রাক্ট এরিয়া কি হয়ে যাচ্ছে? আরও কমে যাচ্ছে। তো কন্ট্রাক্ট এরিয়া কমার সাথে সাথে ভ্যান ডার ওয়ালস ফোর্সটা কি হবে? কমে যাবে। এখন দেখো এখানে কিন্তু আমাদের হাইড্রোজেন বন্ডের পরিমাণ কিন্তু সমান। বুঝতে পারছো ব্যাপারটা? এইচ বন্ডের পরিমাণ কিন্তু সমান আছে, কিন্তু আমাদের কন্ট্রাক্ট এরিয়া ধীরে ধীরে কমে যাচ্ছে। তাহলে কন্ট্রাক্ট এরিয়া ধীরে ধীরে কমে যাওয়া মানে কি? ভ্যান ডার ওয়ালস ফোর্সটা ধীরে ধীরে উইক হয়ে যাচ্ছে। আর ভ্যান ডার ওয়ালস ফোর্স যদি উইক হয়ে যায়, তাহলে কি হবে? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাবে। তার মানে এখানে আমাদের এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ব্যাখ্যা করতে গেলে আমাদের কি করতে হবে? ভ্যান ডার ওয়ালস ফোর্সটার দিকে এখানে একটু ফোকাস দিতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি বিউটানল 1 এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সব থেকে বেশি, বিউটানল 1 এর কন্ট্রাক্ট এরিয়া সব থেকে বেশি, তাই এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সব থেকে বেশি। কন্ট্রাক্ট এরিয়া একটু লিখে দিই, হ্যাঁ, কন্ট্রাক্ট এরিয়া বেশি। কন্ট্রাক্ট এরিয়া যার বেশি, বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট তার তত বেশি, কারণ এখানে ভ্যান ডার ওয়ালস ফোর্স, ঠিক আছে, এটা হলো VWF মানে ভ্যান ডার ওয়ালস ফোর্স। ভ্যান ডার ওয়ালস ফোর্স বাড়বে, তার মানে কন্ট্রাক্ট এরিয়া যত বাড়বে, বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট তত বাড়বে। কারণটা হলো তাদের ভ্যান ডার ওয়ালস ফোর্সটা তত কি হচ্ছে? বাড়তেছে। তার মানে বিউটানল 1 এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, তারপরে একটু কম হবে কার? বিউটানল 2 এর, আর সব থেকে কম হবে কার? 2 মিথাইল প্রোপানল 2 এর। 2 মিথাইল প্রোপানল 2 এর ক্ষেত্রে হবে। কি বুঝতে পারছো ব্যাপার? আচ্ছা, এবার আমরা আসি, দেখো CH3OH এটার নাম হলো কি? আচ্ছা, এটাকে আমি এইভাবে চিন্তা করি, CH3 CH2 CH2OH, এটার নাম হলো প্রোপানল 1। এরপরে আসি আমরা CH3 CH2 CH2, এখানে একটা OH দিলাম। আচ্ছা, এখানে একটা হাইড্রোজেন কমাই দিতে হবে আমাদের, CH, এখানে একটা OH দিলাম। এটার নাম হলো যে কি? ডাইহাইড্রক্সিপ্রোপেন। ডাইহাইড্রক্সিপ্রোপেন, ওকে। আরেকটা দিলাম আমি CH3, সরি এখানে CH3 হবে না, CH2 CH2, এখানে একটা OH দিলাম, এখানে একটা OH দিলাম, এখানে একটা OH দিলাম। এটাকে বলা হয় গ্লিসারিনের সংকেত, গ্লিসারিন বা 1,2,3 প্রোপেন। এটা হলো যে 1,2 ডাইহাইড্রক্সিপ্রোপেন, আর এটা হলো 1,2,3 ট্রাইহাইড্রক্সিপ্রোপেন। তো এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ব্যাখ্যাটা আমরা কিভাবে দেব? দেখো এখানে OH মূলক আছে একটা, এখানে OH মূলক 2টা, আর এখানে OH মূলক হলো যে কয়টা? 3টা। তাহলে OH মূলক যত বাড়বে, OH মূলক তো সব কি পোলার, তাহলে এখানে পোলার প্রান্ত যত বাড়বে তার দ্রাব্যতা তত বেশি হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বেশি হবে। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে গ্লিসারিনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সব থেকে কি হবে? বেশি হবে। গ্লিসারিনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সব থেকে বেশি হবে, পানিতে দ্রাব্যতাও বেশি হবে, ঠিক আছে?
তার মানে গ্লিসারিন মানে OH মূলক বৃদ্ধির সাথে সাথে OH মূলক বৃদ্ধির সাথে সাথে কি হবে, দ্রাব্যতা বাড়বে, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টও কি হবে, বৃদ্ধি পেতে থাকবে। যত বেশি OH মূলক পানির সাথে তত বেশি হাইড্রোজেন বন্ড। তার মানে এখানে একটা গ্লিসারিনের সাথে 3টা পানির অণু হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারবে। এখানে 1,2 ডাইহাইড্রোক্সি প্রোপেনের সাথে OH মূলক আছে কয়টা, 2টা। তাহলে OH মূলক 2টা মানে কি, সে 2টা পানির অণুর সাথে হাইড্রোজেন বন্ডেড হতে পারবে। আর এখানে একটা OH মূলক আছে, তার মানে এখানে একটা পানির সাথে হাইড্রোজেন বন্ড হতে পারবে। বুঝতে পারছো? তার মানে OH মূলক যত বাড়বে পানির সাথে তত বেশি বেশি হাইড্রোজেন বন্ড তৈরি হবে। তার মানে পানির মধ্যে যত বেশি হাইড্রোজেন বন্ড তৈরি হয় তার দ্রাব্যতা তত বেশি হবে। বুঝতে পারছো? আর যেখানে হাইড্রোজেন বন্ডের সংখ্যাটা বেশি হবে তাদের গলাইতে গেলে বা ফুটাইতে গেলে মানে মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট নির্ণয় করতে গেলে অনেক বেশি বেশি হাইড্রোজেন বন্ড আমাদের ভাঙতে হবে। তার মানে তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। কি বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এর আগের ব্যাখ্যাটা কি ছিল? আগের ব্যাখ্যাতে আমাদের সকলের OH মূলক ছিল কিন্তু একটা। তাহলে সকলের OH মূলক একটা থাকার কারণে আমরা এদের কন্ট্রাক্ট এরিয়া দিয়ে ব্যাখ্যা করছি। তার মানে কন্ট্রাক্ট এরিয়াটা যার বড় হবে ভ্যান ডার ওয়ালস ফোর্সটা তার বেশি হবে, তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত কি হবে, বেশি হবে। বুঝতে পারছো ব্যাপারটা? এটা হলো সিস্টেম। ওকে, তাহলে আমাদের হাইড্রোজেন বন্ডের টোটাল আলোচনাটা আমরা এখানেই কমপ্লিট করলাম। আরও অনেক আলোচনা হয়, তো আমরা তোমাদের সিলেবাসকে মাথায় রেখে আলোচনাটা এখানেই আমরা শেষ করব। ঠিক আছে? তোমাদের সিলেবাসের জন্য যথেষ্ট আলোচনা হয়েছে আমাদের এই 3টা ক্লাসে। তো আশা করি আমাদের এই ক্লাসগুলো তোমরা কমপ্লিট করেছো বা করবা। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।